উচ্চ জনগোষ্ঠীর দেশগুলোর জোট A9 ফোরামের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। রাজধানীতে ফোরামটির 11তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে শিক্ষাবিদদের নতুন নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে E9-এর এই সম্মেলন শিক্ষা খাতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 1993 সালে বাংলাদেশ, ভারত, চীন সহ পৃথিবীর জনসংখ্যাবহুল 9টি দেশ নিয়ে E9 গঠিত হলেও দেশের মাটিতে প্রথমবারের মতো জোটটির মন্ত্রী পর্যায়ের সম্মেলন। শুরুতেই জোটের নবনির্বাচিত চেয়ার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন পাকিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রী বালিক-উর রহমান, যেখানে দুই মন্ত্রী বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে E9 ফোরামকে পাড়ি দিতে হবে অনেক পথ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ MDGর অধিকাংশ লক্ষ্য অর্জন করেছে। শিক্ষায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 2016 সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার 98% উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার 20% হ্রাস পেয়েছে। 2010 সাল থেকে এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা 2.25 বিলিয়ন পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ বই বিতরণ কার্যক্রম বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সারা বিশ্বে মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। E9ভুক্ত দেশগুলোকে নতুন নতুন উদ্ভাবনী কৌশল এবং দূরদর্শী নীতির মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকগণ SDG 4 এডুকেশন 2030 লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই 9টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বেকোভও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোটটির নতুন চেয়ারম্যানের হাতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস বেলুন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত, আহত আরো 2। প্রতি বছর উচ্চ শিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশে চাকরির সুযোগ না বাড়ায় শিক্ষিত বেকারের হার বাড়ছে। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারাও যোগ হন চাকরিহীন মানুষের তালিকায়। বিভিন্ন গবেষণা বলছে, কর্মসংস্থান ও তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ। দেশে চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতা নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট প্রতুল। আমাদের যে শিক্ষার কম, চাকরিকে সামনে রেখে যদি করা হয় তাহলে আমাদের ভালো হতো। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। থাকা পর্যন্ত আমি জবের জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টর আমি জব পেলাম, কিন্তু খুব সিকিউরিটি নেই। সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে। সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিলে সে ফার্স্ট ইয়ার থেকে করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি।
হ্যাঁ ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরেকটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করবো আমাদের দেশের আরও অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য অনেক বড় লাভ হবে। সমস্যা সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত খুঁড়ে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে, যদিও মামলার বছর পূর্তির বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড পর্যায়ের কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ